গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 1 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গার্গের মৃত্যু রহস্যে নয়া মোড়, ইভেন্ট অর্গানাইজার শামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে হেফাজতে নিল গুয়াহাটি পুলিশ। আধার কার্ড আপডেটের মাসুল বাড়ালো কেন্দ্র, আজ থেকেই চালু নতুন নিয়ম। তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্স, মৃত অন্তত 26, আহত 147। গুরুতর অসুস্থ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে। শুধু ইএমআই দিয়েছেন বলে যৌথ সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না স্বামী, রায় দিল্লি হাইকোর্টের। রাষ্ট্রদ্রোহের অভিযোগে কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি কাবিলার মৃত্যুদণ্ড। বেনজির বিপদে ডোনাল্ড ট্রাম্প সরকার, জারি শাটডাউন, অচলাবস্থার পথে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ খবরটি হলো, আজ থেকে সোনার উপর ঋণ পেতে সহজ নিয়ম আনলো আরবিআই। এবারে শুনুন বিস্তারিত খবর। অবশেষে কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করতে সক্ষম হলো আসাম পুলিশের সিআইডি শাখা। মঙ্গলবার রাত 12:30টায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল আয়োজক শামকানু সিঙ্গাপুর থেকে বিমানে দিল্লিতে নামতেই তাকে গ্রেফতার করেন বিমানবন্দরে অপেক্ষমান গোয়েন্দা অফিসাররা। এর 1 ঘন্টা পরে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থকে ধরে আনা হয় গুরগাঁও থেকে। রাজস্থান থেকে দিল্লি আসার পথে টুল প্লাজায় গ্রেফতার করা হয় তাকে। শামকানু ও সিদ্ধার্থ দুজনকেই কড়া নিরাপত্তার মধ্যে গুয়াহাটিতে নিয়ে আসা হয়। পরে সিজেএম এর সরকারি আবাস আদালতে তুলে রিমান্ড চায় পুলিশ। বিচারক তাদের আর্জি মেনে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় তাদের। পরবর্তী খবর, গ্যাস সিলিন্ডার মাত্র 600 টাকায়, জিএসটি প্রত্যাহারের পরই বড় খবর, হেসেলে হাসি ফুটল মহিলাদের। 2025 সালের শুরুতেই কেন্দ্র সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তি। আগে যেখানে সিলিন্ডারে 5% থেকে 18% পর্যন্ত কর লাগত, এখন তা তুলে নেওয়ায় দাম কমেছে প্রায় 200 থেকে 350 টাকা। ফলে যে গ্যাস সিলিন্ডার আগে 900 থেকে 1100-তে বিক্রি হতো, তা এখন রাজ্যভেদে 600 থেকে 850-এর মধ্যে পাওয়া যাচ্ছে। এই বড় দাম কমার ফলে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা তো বটেই, গ্রামীণ ও সাধারণ পরিবারগুলির হেসেলেও গ্যাসের ব্যবহার সহজ হলো, যা মহিলাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর, আধার কার্ড আপডেটের মাসুল বাড়ালো কেন্দ্র, আজ থেকেই চালু নতুন নিয়ম। উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মোদী সরকার। ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে 1 টাকায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে 25 থেকে 50%। আজ থেকে তা কার্যকর হয়েছে। প্রসঙ্গত, যে পরিষেবাগুলিতে বর্তমানে 100 টাকা করে নেওয়া হয়, তার খরচ 125 টাকা করা হচ্ছে। যে আপডেশনের খরচ বর্তমান 50 টাকা, সেগুলি বাড়িয়ে 75 টাকা করা হচ্ছে। আজ থেকে আধার কার্ড আপডেটের খরচ বাড়ল ভারতীয়দের। গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ব্যাংক, সরকারি প্রকল্প, ভ্রমণ এবং ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে অপরিহার্য। তাই সেখানে জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সঠিক থাকা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে এনেছে ইউআইডিএআই। তবে এটি অনলাইনে করা যাবে না, সরাসরি আধার কেন্দ্রে গিয়েই করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ, চোখের মনি বা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ হচ্ছে 125 টাকা। কেউ যদি নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাকে খরচ করতে হবে 75 টাকা। প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয়, তাহলে খরচ সবকটির জন্য 75 টাকা। কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না। 5 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, তাতে টাকা লাগবে না। 15 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, সেক্ষেত্রেও বিনামূল্যে মিলবে পরিষেবা। কিন্তু একের অধিকবার বায়োমেট্রিক আপডেট করলে 125 টাকা খরচ করতে হবে। 7 থেকে 15 বছর বয়সের জন্য আপাতত কোনো খরচ নেওয়া হবে না।
2026 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে। কোনো ব্যক্তি নিজের পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদির প্রেক্ষিতে যদি কোনো নথি জমা করতে চান, সেক্ষেত্রে মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারেন, যার জন্য 2026 সালের 14 জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না। কিন্তু কোনো আধার সেন্টারে গিয়ে এই পরিষেবাটি নিলে 75 টাকা খরচ করতে হবে। পরবর্তী খবর, জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। ভূমিকম্পের মাত্রা 6.9। মঙ্গলবার রাতে হওয়া ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্তত 60 জনের, আহতের সংখ্যা শতাধিক পার। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল সেবু প্রদেশের বগো শহর থেকে 17 কিলোমিটার উত্তর পূর্বে। প্রায় 90,000 মানুষের বাস এই অঞ্চলে। জনবসতিপূর্ণ এই অঞ্চলে ভূমিকম্পের জেরে শহর ও আশেপাশের গ্রামগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বগো শহর। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ভেঙে পড়েছে ফিলিপিন্সের বায়ান্তান চার্চ। ভূমিকম্পে বান্তায়নে অবস্থিত কয়েক শতাব্দী প্রাচীন প্যারিশ অফ সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেলও ধ্বংস হয়ে যায়। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত। বিশেষজ্ঞদের দাবি এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। মাঝে মধ্যেই সেখানে ভূমিকম্প হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা এতটাই দুর্বল হয় যে মানুষ তা অনুভব করতে পারে না। তবে গতরাতের কম্পনের মাত্রা বেশ জোরালো ছিল। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। পরবর্তী খবর, বেনজির বিপদে ট্রাম্প সরকার, জারি শাটডাউন। অচলাবস্থার পথে মার্কিন যুক্তরাষ্ট্র। বিরাট সমস্যায় ডোনাল্ড ট্রাম্প সরকার। মঙ্গলবার সেনেট প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে ব্যর্থ হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে বিল পাস করা সম্ভব হয়নি। ফলে আজ থেকে সরাসরি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে এবং হোয়াইট হাউস ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শাটডাউন ঘোষণা করেছে। শাটডাউনের প্রভাব সরকারি দফতর ও সাধারণ জনগণের উপর ব্যাপক হবে। বিমান চলাচল, সামাজিক প্রকল্প, গবেষণা এবং বিনিয়োগ, প্রায় সব ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এর আগে আমেরিকার সরকারের সর্বশেষ শাটডাউন হয়েছিল 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফায়। সেই শাটডাউন 35 দিন স্থায়ী হয়েছিল এবং ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সরকারি কাজকর্ম বন্ধ থাকার ঘটনা হিসেবে ধরা হয়। পরবর্তী খবর, রাষ্ট্রদ্রোহের অভিযোগে কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি কাবিলার মৃত্যুদণ্ড। সরকার বিরোধী বিদ্রোহীদের সহযোগিতার অভিযোগে কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিবিসি সূত্রে জানা যায়, গত শুক্রবার দেওয়া এই রায়ে কাবিলাকে রাষ্ট্রদ্রোহ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগগুলোর মধ্যে হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন ও বিদ্রোহে উস্কানির মতো বিষয় রয়েছে। কাবিলা রুয়ান্ডা ও রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23-র সঙ্গে সহযোগিতা করেছিলেন, যারা জানুয়ারিতে কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বে বজ্রপাতের সময় গুরুত্বপূর্ণ শহরগুলি দখল করেছিল। তবে কাবিলা এই অভিযোগ অস্বীকার করেছেন। আদালতকে দমননীতির হাতিয়ার বলে আখ্যা দিয়েছেন। পরবর্তী খবর, অক্টোবর থেকে সোনার উপর ঋণ পেতে সহজ নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ 2025 থেকে কার্যকর হতে চলা নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যার ফলে সোনা আর উপর জামানতের বিপরীতে ঋণ নেওয়া আগের তুলনায় অনেক সহজ হতে চলেছে। নতুন এই নিয়মগুলি ব্যক্তিগত ঋণ গ্রহীতা থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গয়না শিল্পের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলি ভাসমান সুদের হারে ঋণের ক্ষেত্রে 3 বছর অপেক্ষা না করে চাইলে আগেই স্প্রেড কমাতে পারবে। এতে ঋণ গ্রহীতারা সুদের বোঝা থেকে তাড়াতাড়ি স্বস্তি পেতে পারেন। এছাড়া ইএমআই ভিত্তিক ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সুদের হারে পরিবর্তনের সুযোগ এখন ব্যাংকের বিবেচনার উপর নির্ভর করবে, যা আগে বাধ্যতামূলক ছিল। এখন পর্যন্ত সোনা বা রূপোর জামানতের বিপরীতে ঋণ শুধুমাত্র জুয়েলারি ব্যবসায়ীদের জন্যই সীমাবদ্ধ ছিল, কিন্তু নতুন নিয়মে যারা শিল্প উৎপাদনে বা প্রসেসিংয়ে সোনা কাঁচামাল হিসেবে ব্যবহার করেন, তারাও এই ঋণের জন্য যোগ্য হবেন। এছাড়া আগে শুধুমাত্র নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলি এই ধরনের ঋণ দিত। এখন টায়ার 3 এবং টায়ার 4 শহরের আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলিও এই সুবিধা দিতে পারবে।
এর ফলে ছোট ব্যবসায়ী এবং মফস্বলের উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন। আরবিআই প্রস্তাব করেছে যে গোল্ড মেটাল লোনের পরিশোধের সময়সীমা 180 দিন থেকে বাড়িয়ে 270 দিন করা হবে। এর ফলে জুয়েলারি শিল্পে ব্যবসায়ীরা তাদের পণ্য উৎপাদন ও বিক্রির জন্য আরও বেশি সময় পাবেন। এমনকি যারা নিজেরা উৎপাদন না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে গয়না তৈরি করান, তারা ওই ঋণের আওতায় আসবেন। আরবিআইয়ের নতুন খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংক ও ঋণ প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে প্রতি সপ্তাহে ক্রেডিট তথ্য জমা দিতে হবে, আগে যা পাক্ষিক ভিত্তিতে হতো। এর ফলে ঋণ সংক্রান্ত তথ্য আরও দ্রুত ও সঠিকভাবে হালনাগাদ হবে এবং গ্রাহকের যোগ্যতা মূল্যায়ন সহজ হবে। পরবর্তী খবর, শুধু ইএমআই দিয়েছেন বলে যৌথ সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না স্বামী। রায় দিল্লি হাইকোর্টের। শুধু ইএমআই দিয়েছেন বলে কোনো যৌথ মালিকানার সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না স্বামী। একটি মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। বলা হয়েছে, যে সম্পত্তি স্বামী এবং স্ত্রী উভয়ের নামে রয়েছে, নিয়মিত একতরফাভাবে তার ইএমআই দিয়ে গেলেও তার সম্পূর্ণ মালিকানার অধিকার স্বামী পাবেন না। 1999 সালে বিয়ে হয়েছিল দম্পতির। 2005 সালে মুম্বাইতে তারা যৌথভাবে একটি বাড়ি কিনেছিলেন, কিন্তু 2006 সাল থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। এরপর স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন, এখনও তা বিচারাধীন। এই পরিস্থিতিতে যৌথ মালিকানার ওই বাড়িটির উপর একক মালিকানা দাবি করেন স্বামী। জানান, বাড়ি কেনার পর থেকে তিনি ইএমআই দিয়ে গিয়েছেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, যখন কোনো সম্পত্তি স্বামী স্ত্রীর নামে যৌথভাবে কেনা হয়, স্বামীর একক মালিকানার দাবি গ্রাহ্য হতে পারে না। স্বামীর আবেদন বেনামি সম্পত্তি লেনদেন আইনের 4 নম্বর ধারার বিরোধী বলেও জানিয়েছে আদালত। ওই আইনে বলা হয়েছে, সম্পত্তির মালিকানার সমানাধিকার রয়েছে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে আরও এক মালিক মামলা করতে বা কোনো পদক্ষেপ করতে পারেন না। হাইকোর্টে মামলা করে স্ত্রী জানিয়েছেন, স্বামীর সম্পত্তির 50% উপর তার অধিকার রয়েছে, কারণ হিন্দু বিবাহ আইন অনুসারে তা তার স্ত্রীধনের অংশ, তাই তার উপরে মহিলা নিজের মালিকানা দাবি করেছেন। আদালত জানিয়েছে, ইএমআই দিয়েছেন বলে ওই সম্পত্তি পুরোপুরি স্বামীর মালিকানাধীন হয়ে যাবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।